তড়িৎ চুম্বকত্ব অধ্যায়ে যে তিনটে ভাগ অলরেডি আমাদের ক্লাসে হয়ে গেছে, আজকে আমরা এর শেষ ভাগ আলোচনা করব। তো তার জন্য আমরা চলো বোর্ড ওয়ার্ক দিয়ে আমাদের ক্লাস শুরু করি। এটা ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্টের পার্ট 4, মানে লাস্ট ক্লাস। এখানে এই ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট আমরা এই টপিকটা এই ক্লাসে শেষ করব। দেখো, আমরা লাস্ট যে তিনটে ক্লাস করেছি তার মধ্যে প্রথম যে ক্লাসটা সেটা ছিল এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন, যেখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর দিয়ে, সেটা আমরা বোঝার চেষ্টা করেছি। নেক্সট যে পরের যে ক্লাসটা ছিল সেটায় আমরা অ্যাম্পিয়ার সার্কিউটাল ল এক্সপ্লেন করেছি এবং তা থেকে ম্যাগনেটিক ফিল্ড বের করার চেষ্টা করেছি। প্রথম ক্লাসে বায়ো-স্যাভার্ট ল করেছিলাম, অ্যান্ড থার্ড ক্লাসে আমরা মোশন অফ এ চার্জ পার্টিকেল ইন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড এইটা অ্যানালিসিস করেছি। নাও আজকে যে পার্টটা আমরা আরম্ভ করব সেটা হচ্ছে ফোর্স on a current carrying conductor in a magnetic field. এখন এটা একটা কন্ডাক্টর, let the number of electrons per unit volume be n. আমরা ধরে নিচ্ছি এর পার ইউনিট ভলিউমে নাম্বার অফ ইলেকট্রন রয়েছে n, and its cross sectional area be a. এর ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে a. Charge on the electron be e and its drift velocity be vd. তো এটা আমরা ধরে নিলাম। আমরা তো অলরেডি কারেন্ট ইলেকট্রিসিটিতে আমরা এক্সপ্রেশন অফ কারেন্ট ইন টার্মস অফ ড্রিফট ভেলোসিটি আমরা শিখেছি। তাহলে I ইকুয়াল টু n ইন্টু ভিডি এ ইন্টু এল ইন্টু ই। তাহলে যদি আমরা ফোর্স বের করি, ফোর্স অন ইচ ইলেকট্রন, তাহলে ফর্মুলা ছিল কিউ ভিবি, ভি ক্রস বি। তাহলে এখানে চার্জ যেটা আমরা বলছি ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস ই ভিডি ক্রস বি। সো এটা হচ্ছে ফোর্স অন চার্জ পার্টিকেল, কিন্তু কন্ডাক্টরে তো আর একটা ইলেকট্রন নেই। ইট কন্টেইনস নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম হচ্ছে এন। তাহলে আমরা টোটাল ইলেকট্রনকে জানতে গেলে আমাদের কি করতে হবে, এন এর সঙ্গে ওই কন্ডাক্টরের ভলিউমকে মাল্টিপ্লাই করতে হবে। তো টোটাল ফোর্স অন দ্য কন্ডাক্টর, মানে সমস্ত ইলেকট্রনের উপর যে ফোর্সটা, সেটা হচ্ছে কি এফ ইকুয়াল টু এন ইন্টু এ এল ইন্টু এফ। তাহলে এফ, এই যে ক্যাপিটাল এফ, দ্যাট ইজ টোটাল ফোর্স, অ্যান্ড দিস ইজ দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য ওয়ান ইলেকট্রন। সো এখানে আমরা ফোর্সের এক্সপ্রেশনটা বসালাম। তো ফোর্সের এক্সপ্রেশনটা বসালে আমরা এই যে কোয়ান্টিটিটা, অর্থাৎ মাইনাস এন এ এল ই ভিডি, কারণ ভিডি ইজ এ ভেক্টর, এইটাকে আমরা সেপারেট করলাম ক্রস বি। ভেক্টর প্রপার্টি দিয়ে এটা আমরা করতেই পারি। কারণ এই যে পোর্শনটা হচ্ছে আইএল, কারণ আই, দেখো আই এর এক্সপ্রেশন এখানে রয়েছে, অ্যান্ড আই এর এক্সপ্রেশনের সঙ্গে একটা এল মাল্টিপ্লাই করা হয়েছে। এখন আমরা জানি যে ইলেকট্রন যেদিকে যায় তার উল্টো দিকে কারেন্ট যায়, তাহলে ড্রিফট ভেলোসিটির যে ভেক্টর, যে ডিরেকশন হবে, কারেন্টের ডিরেকশন হবে ঠিক তার উল্টো। তাহলে আই এল ক্রস বি, তাহলে এফ ইকুয়াল টু আই এল বি সাইন থিটা। দিস ইজ দ্য ফোর্স অন দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইন এ ম্যাগনেটিক ফিল্ড। তো এখানে যদি আমরা বলি যে ইফ দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইজ প্যারালাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, তার মানে থিটা ইকুয়াল টু 0 অর 180 ডিগ্রি। আর এটা যদি প্যারালাল হয় তাহলে অবভিয়াসলি থিটা 0 আর 180 ডিগ্রি, মানে সাইন 0 বা সাইন 180 ডিগ্রি, সো ফোর্স উইল বি 0। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ফোর্স তখনই দেবে যখন সেটা প্যারালাল বা অ্যান্টি প্যারালাল থাকবে না। whereas ম্যাক্সিমাম ফোর্স কখন দেবে না, যখন থিটা 90 ডিগ্রি হবে। তার মানে ইফ দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইজ পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, যখন কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে থাকবে, তখন ম্যাগনেটিক ফিল্ড ম্যাক্সিমাম ফোর্স দেবে, অ্যান্ড ম্যাক্সিমাম ফোর্স হচ্ছে আই এল বি। এই যে ফোর্সটার ডিরেকশন আমরা ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল দিয়ে ডিটারমাইন করতে পারি, সেটা আমরা আগের ক্লাসেও এটা নিয়ে আলোচনা করেছি। ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল তোমাদের জানা আছে, যারা এখনো আগের ক্লাসের ভিডিওটা দেখোনি তারা ওই ক্লাসটাও করে নিও। এখন
এখানে একটা ডিসপ্লেসমেন্ট লেংথের কথা বলা আছে। কিরকম ব্যাপারটা কিরকম না, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ডে ইনওয়ার্ড ক্রস ফিল্ড, দুটো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে I1 and I2। তাহলে I1 and I2 আমরা যদি বলি, বা I যদি বলি আমরা কনস্ট্যান্ট, কারেন্ট যদি কনস্ট্যান্ট বলি, আর লেংথ দুটোকে আমরা বললাম L1 and L2। তাহলে I L1 ক্রস বি, I L2 ক্রস বি। নাও হোয়াট উই ক্যান রাইট, I কে কমন নিয়ে আউট করে দিয়ে আমরা করতে পারি L1 প্লাস L2 ক্রস বি। তাহলে I L1 প্লাস L2 মানে হচ্ছে এই এলটা ভেক্টর অ্যাডিশন ফর্মুলা দিয়ে করতে পারি, এটা একটা সেম কারেন্ট যাচ্ছে, এই 1 এই 2, তার মানে ভেক্টরের ট্রায়াঙ্গেল ল দিলে এটাকে এল বলা যায়। এই এলটা হলো কি না ডিসপ্লেসমেন্ট লেংথ। এটা এই যে ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টরে ডিসপ্লেসমেন্ট লেংথ একটা মেজর রোল কিন্তু প্লে করে। এখন আমরা আলোচনা করব দ্য ফোর্স বিটুইন টু প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। যদি একটা দুটো সমান্তরাল তড়িৎবাহী থাকে তাহলে তাদের মধ্যে যে বল ক্রিয়া করে সেই বলের মান আমরা নির্ণয় করব। এখানে x1 y1 আর x2 y2 দুটো কন্ডাক্টর আছে এবং তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে d। দুজনের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I1 এবং I2 এবং তারা সেম ডাইরেকশনে যাচ্ছে। এখন দুটোই ইনফাইনাইটলি লং ওয়্যার। এখানে লজিকটা কি না, এই যে x1 y1 এই যে কন্ডাক্টরটা এ তার ডি ডিস্টেন্সে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কত না, সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা হচ্ছে B1 ইকুয়াল টু μ0/4 পাই 2I1/d। অলরেডি আমাদের এই ফর্মুলা আমরা জানি, ডিডিউস করে ফেলেছি। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডটা কোথায় হবে না, এই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে ইনওয়ার্ড ডিরেকশন, আর বলার দরকার নেই, আমরা এটা অনেকগুলো ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছি। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোথায় না, ম্যাগনেটিক ফিল্ড ইজ পারপেন্ডিকুলার অ্যান্ড ইনওয়ার্ড। কার সঙ্গে পারপেন্ডিকুলার না, এই যে I2 কারেন্ট তার সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে দিস ম্যাগনেটিক ফিল্ড ইজ পারপেন্ডিকুলার টু x2 y2। তাহলে এবারের ফর্মুলা কি হবে তাহলে দ্য ফোর্স অ্যাক্টিং অন ইউনিট লেংথ অফ x2 y2 কন্ডাক্টর, কারণ আমরা ফর্মুলাটা করেছি কি BL ILB বা BLI ম্যাক্সিমাম ফোর্স এখানে। তাহলে আমরা করছি কিন্তু পার ইউনিট লেংথ। তাহলে পার ইউনিট লেংথ মানে দ্য লেংথ term will be deduced, so I2 into B1, so I2 রইল, B1 এর ভ্যালু we put out that B1, so F dash equal to μ0/4 পাই 2I1 I2/d। এখন এই যে ফোর্সটা, এই ফোর্সটা কি হচ্ছে না x2 y2 কন্ডাক্টরটার ইউনিট লেংথের উপর অ্যাক্ট করছে। তাহলে এখানে আমরা একটা নিউটনের থার্ড ল যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। তাহলে x1 যদি x2 y2 ইউনিট লেংথে এই ফোর্সটা দেয়, তাহলে x2 y1 এর ইউনিট লেংথের উপর ওই একই ফোর্স দেবে। তাহলে এই ফোর্সটাকে আমরা বলবো যে মিউচুয়াল ফোর্স বিটুইন দ্য টু প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ফর ইউনিট লেংথ। এখানে কতগুলো ফ্যাক্টস আমরা জানি যে ইফ দ্য কারেন্টস আর প্যারালাল the force are attractive। যদি কারেন্টটা একই দিকে প্রবাহিত হয় তাহলে ফোর্স হবে অ্যাট্রাকটিভ। অবভিয়াসলি ফোর্স দুটোর ডিরেকশন বের করলেই আমরা পাবো যে ফোর্স ইজ অ্যাট্রাকটিভ। আর ফোর্স বের করবো কোথা থেকে না, ওই ফ্লেমিংস এর লেফট হ্যান্ড রুল থেকে। ইফ দ্য কারেন্টস আর অ্যান্টি প্যারালাল দ্য ফোর্স ইজ রিপালসিভ। কম্পিটিটিভ পরীক্ষা হোক বা তোমাদের থার্ড সেমিস্টার হোক, আমাদের MCQ করতে হবে, সেই জন্য আমাদের চটপট করে এই আইডিওলজিগুলো কিন্তু নিয়ে নিতে হবে। অর্থাৎ থিওরিটিক্যাল পার্ট কিন্তু খুব ভালো করে পড়তে হবে। থার্ড দেখো, থার্ড যেটা আমরা বলেছি, ইফ I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু I ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার হলে কি না, দুটো যে কন্ডাক্টিং ওয়্যার তাদেরকে যদি 1 মিটার ডিস্টেন্সে রাখা হয় এবং তাদের মধ্যে যদি ফোর্স হয় 2 × 10⁻⁻7 নিউটন মিটার ইনভার্স পার ইউনিট লেংথে ফোর্স হয়, কারণ ওই μ0/4 পাই এর ভ্যালুটা বসিয়ে দিলেই এটা হয়। তাহলে যে কারেন্টটা হবে সেটা হচ্ছে 1 ampere. If two parallel current carrying conductors placed at a distance 1 meter away in vacuum মানে mu0 হবে, সে μ0/4 পাই হবে, if
then if a force of 2 into 10 to the power minus 7 Newton meter inverse is acting between them, যদি তাদের মধ্যে এই ফোর্সটা অ্যাক্ট করে, তাহলে এই কারেন্টকে আমরা বলবো কি 1 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে 1 অ্যাম্পিয়ারের ডেফিনেশন আমরা কিন্তু এখান থেকেও পেয়ে যাব। এবারে আসি নেক্সট টপিক, টর্ক অন এ রেক্ট্যাঙ্গুলার কয়েল। একটা রেক্ট্যাঙ্গুলার কয়েল আছে, রেক্ট্যাঙ্গুলার কয়েল, সেটাকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা রেখেছি। তাহলে এই যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, আমরা ধরে নিয়েছি যে লেংথ অফ দ্য কয়েল হচ্ছে এল অ্যান্ড উইডথ হচ্ছে বি, এবং ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ক্যাপিটাল বি, অ্যান্ড দ্য প্লেন অফ দ্য কয়েল মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড। তো এখানে চারটে আর্ম যদি আমরা চিন্তা করি, তাহলে পি কিউ, কিউ আর, আর এস, এসপি। দেখো আমরা প্রথমে এসপি কন্ডাক্টর, যেটা এসপি কোথায় না, এসপি হচ্ছে এইটা। এখানে যদি আমরা ফোর্সটা বের করি, তাহলে F1 ইকুয়াল টু আই বি এল সাইন থিটা, কারণ আই এল বি সাইন থিটা ফর্মুলা। তাহলে মানে এখানে এই ফোর্সটা হবে পারপেন্ডিকুলার টু দিস সাইড। একই রকম ভাবে আমরা যদি কিউ আর এর উপর ফোর্স বের করি, সেটা হবে F2, এটা যদি থিটা হয় এটা মাইনাস থিটা, একই ব্যাপার। তো এই দুটো ফোর্স মিউচুয়ালি অপোজিট এবং ইকুয়াল, সো দে উইল ক্যান্সেল ইচ আদার। আর এখানে এই যে কিউ পি আর আর এস এর উপর যে ফোর্সটা হবে, সেটা কিউ পি এবং আর এস দুজনের উপরই পারপেন্ডিকুলার। তাহলে এই দুটো ফোর্স ইকুয়াল, definitely equal, but they are equal, but they are not acting on same line. So equal opposite, but they are not acting along the same straight line, so they will produce a torque. তাহলে আমরা এই ক্যালকুলেশনটা করি, F2 equal to I B B sin minus theta, so F2 will be minus, আমি অলরেডি বলেছিলাম যে ওই দুটো ফোর্স পরস্পরকে প্রতিমিত করবে। These two forces are equal and opposite, and so they will cancel each other. আর যেটা লম্বা দুটো সাইড, মানে যে দুটো সাইড ভার্টিক্যাল, সেই ভার্টিক্যাল দুটো সাইডে ফোর্স হবে কত, আই এল বি সাইন থিটা, কারণ ওখানে তো কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল ছিল 90 ডিগ্রি। তাহলে F3 হচ্ছে আই এল বি, তাহলে F4 ইকুয়াল টু আই এল বি সাইন 90, তাহলে F4 ইকুয়াল টু আই এল বি। These two forces are equal, parallel and opposite, and not acting along the same straight line, তার মানে তারা দুটো একই সরলরেখার মধ্যে ক্রিয়া করে না, so they will produce a torque, তারা একটা টর্ক তৈরি করবে। এবার টর্কের ভ্যালু বের করার জন্য কি করতে হবে না, আমরা এই কয়েলটার একটা ভার্টিক্যাল ভিউ নিচ্ছি। তো কয়েলটার কি করছে না, কয়েলটার মধ্যে যে F1 আর F2 তারা তো দুজনকে ক্যান্সেল আউট করে দিয়েছে। তাহলে কয়েলটার যদি ভার্টিক্যাল ভিউ নিই, তাহলে এখানে একটা ফোর্স F3, এখানে একটা ফোর্স F4, আর এই যে লেংথটা এটা হচ্ছে উইডথ অফ দ্য কয়েল মানে বি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, যে ম্যাগনেটিক ফিল্ড কয়েলের সঙ্গে অ্যাঙ্গেল করেছে থিটা, তাহলে দিস লাইন অ্যান্ড দিস লাইন ইজ প্যারালাল, সো থিটা ইকুয়াল টু থিটা, সো এই সাইডটা হচ্ছে বি কস থিটা। তো আমরা কি জানি টর্কের ডেফিনেশন কি না, দুটো ইকুয়াল ফোর্সের মধ্যে যে কোনো একটা ফোর্স অ্যান্ড পারপেন্ডিকুলার ডিস্টেন্সের প্রোডাক্ট। তাহলে F3 ইন্টু বি কস থিটা, তাহলে F3 হচ্ছে আই এল বি স্মল বি কস থিটা, সো আই এল বি B cos theta, LB equal to area, তাহলে I A B cos theta, ফাইন। তাহলে এইবার A হচ্ছে এরিয়া অফ দ্য কয়েল, এটা তো কমপ্লিট। আমরা এবার কি করলাম না, কয়েলের এরিয়ার ওপর আমরা একটা এরিয়া ভেক্টর টানলাম। তাহলে এই কয়েলের প্লেনের উপর এটা হচ্ছে এরিয়া ভেক্টর, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা নাম দিয়েছি আলফা, কারণ এই অ্যাঙ্গেলটা তো 90। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 90 হয়, তাহলে ডেফিনেটলি আলফা প্লাস থিটা 90। তাহলে এখানে আমরা কস থিটার জায়গায় আমরা বলতে পারি 90 মাইনাস আলফা। তাহলে 90 মাইনাস আলফা যদি বলি, দেখো টাও equal to NAIB cos 90 minus alpha, তাহলে NAIB sin alpha, তাহলে এই sin alpha মানে NAIB, NAI ম্যাগনেটিক ডায়াপোল মোমেন্ট, M ক্যাপিটাল M, B
ইন্টু সাইন আলফা। তার মানে এখানে টাউ ইকুয়াল টু এম ক্রস বি, এম ক্রস বি। এখানে দেখো এটা কার উপর ডিপেন্ড করছে? ম্যাগনেটিক মোমেন্টের উপর ডিপেন্ড করছে। এটা কার উপর ডিপেন্ড করছে? ম্যাগনেটিক ফিল্ডের উপর ডিপেন্ড করছে। সো দ্য ভ্যালু অফ দ্য টর্ক ডাজ নট ডিপেন্ড অন দ্য শেপ অফ দ্য কয়েল, মানে কয়েলের শেপের উপর এটা ডিপেন্ড করে না। তুমি যদি রেক্ট্যাঙ্গুলার কয়েলের বদলে যদি একটা সার্কুলার কয়েল বা একটা পেন্টাগোনাল কয়েল ইউজ করো, তাহলেও কিন্তু টর্কের মান একই থাকবে। দ্য ভ্যালু অফ টর্ক উইল নট চেঞ্জ উইথ দ্য শেপ অফ দ্য কয়েল। এই যে মুভিং কয়েল এই যে টর্ক অন দ্য কয়েল, এখান থেকেই আমরা মুভিং কয়েল গ্যালভানোমিটার এই কনসেপ্টটা আনি। অর্থাৎ মুভিং কয়েল গ্যালভানোমিটার একটা যন্ত্র, সেই যন্ত্রের কনসেপ্টটা এখানে আনি। কিরকম মুভিং কয়েল গ্যালভানোমিটার? ইট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট which is based on the magnetic effect of electric current and which is used to determine the existence of the electric current, but it cannot measure it. যে এই যে মুভিং কয়েল গ্যালভানোমিটার বা তোমরা যেমন ল্যাবরেটরিতে গ্যালভানোমিটার ইউজ করো, সেই গ্যালভানোমিটার দিয়ে কিন্তু আমরা কারেন্ট মাপতে পারি না, কিন্তু কারেন্ট আছে কি নেই, অর্থাৎ কারেন্টের এক্সিস্টেন্স, সেটা কিন্তু আমরা জানতে পারি। তো আমরা এখানে ধরে নিলাম ওই আগের মতোই একদম কনসেপ্টটা, যে আই কারেন্ট ফ্লো করছে একটা রেক্ট্যাঙ্গুলার কয়েল দিয়ে। রেক্ট্যাঙ্গুলার কয়েলটা হচ্ছে PQRS, তার এরিয়াও বলে দেওয়া আছে। আর ম্যাগনেটিক ফিল্ড যেটা ওখানে অ্যাঙ্গেল করেছিল, সেটাকে আমরা স্পেসিফাই করে দিলাম যে ইট ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য কয়েল। ফাইন। তাহলে এইবার এই হচ্ছে PQRS কয়েলটা, যেখানে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ওর সঙ্গে পারপেন্ডিকুলার, মানে যেদিকে প্লেন থাকবে সেই দিকেই ম্যাগনেটিক ফিল্ড থাকবে। তাহলে এখানে যে আগের যে ফরম্যাটটা করেছিলাম, সেখানে যে ফর্মুলেশন করেছিলাম, সেখানে আলফা হচ্ছে 0। তাহলে টাও ইকুয়াল টু NAIB ইফ দ্য রেস্টোরিং কাপল পার ইউনিট টুইস্ট, কারণ কয়েলটাকে তো কোনো একটা সুতো বা দড়ি দিয়ে বেঁধে দেওয়া থাকবে। তাহলে কয়েলটাকে যদি কোনো সুতো বা দড়ি দিয়ে বেঁধে দেওয়া থাকে, তাহলে তার একটা রেস্টোরিং কয়েল হবে, রেস্টোরিং কাপল হবে, কারণ কয়েলটা যেদিকে ঘুরবে দড়িটা তার উল্টো দিকে ঘোরার চেষ্টা করবে। তাহলে আমরা কি বললাম? রেস্টোরিং কাপল, মানে একক মোচড়ের জন্য প্রত্যানয়ক দ্বন্দ্বের মান হচ্ছে C। এখন কুণ্ডলীর বিক্ষেপ হলো C, এই থিটা। তাহলে যে কাপলটা ওই দড়িটায় তৈরি হবে সেটা হচ্ছে C থিটা। তো এই C থিটা ব্যালেন্স করবে টাওকে। তাহলে টাও ইকুয়াল টু NIAB ইকুয়াল টু C থিটা। তাহলে I ইকুয়াল টু C বাই NAB ইন্টু থিটা। এই C বাই NAB এটাকে আমরা বলবো কি? K হচ্ছে কি? রিডাকশন ফ্যাক্টর অফ দ্য গ্যালভানোমিটার। ইফ থিটা ইকুয়াল টু ইউনিট, দেন I ইকুয়াল টু K, সো দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট রিকোয়ার্ড টু প্রডিউস ইউনিট ডিফ্লেকশন ইন দ্য কয়েল, মানে কয়েলটার যদি ইউনিট ডিফ্লেকশন ঘটাতে হয়, তাহলে যে পরিমাণ কারেন্ট লাগে তাকেই আমরা বলে থাকি কি? রিডাকশন ফ্যাক্টর অফ দ্য গ্যালভানোমিটার। এখন দেখো এখানে একটা লজিক আছে। যদি I ফিক্সড থাকে, I যদি ফিক্সড থাকে মানে স্থির থাকে, তাহলে যদি K এর ভ্যালু ছোট হয়, তাহলে থিটার ভ্যালু বড় হবে। K এর ভ্যালু বড় হলে থিটার ভ্যালু ছোট হবে। তা আমরা কি চাইবো? আমরা চাইবো থিটার ভ্যালু বড় হোক, কারণ থিটার ভ্যালু বড় হলে মেজারমেন্টাল ভ্যালুটা বড় হবে। তো মেজারমেন্টাল ভ্যালুটা বড় হলে কি হবে? এরার কম হবে। এরার কম হবে মানে কি? সেন্সিটিভিটি বেড়ে যাবে। তাহলে কে আমরা কি করে কমাবো? কে কি বলেছে? C ওপরে মানে নিউমারেটরে C, নিচে হচ্ছে NAB। তার মানে C কে আমরা কি করতে পারি? K এর ভ্যালু কমাতে হবে। তার মানে C কে কমানো যেতে পারে, NAB তিনটেকে বাড়ানো যেতে পারে। দেখা যাক আমরা কি করতে পারি। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি না, ওই যে রেস্টোরিং কাপল যেটা, আচ্ছা সেটা আমরা আসছি, সেটা আমরা এইটা আগে পড়ে নিই। একটা গ্যালভানোমিটারের কারেন্ট সেন্সিটিভিটি কাকে বলে না? কারেন্ট সেন্সিটিভিটি হচ্ছে IS ইকুয়াল টু থিটা বাই I। তাহলে IS মানে ইউনিট কারেন্টের জন্য কতটা ডিফ্লেকশন হচ্ছে, সেটা হচ্ছে NBA বাই থিটা, রেডিয়ান অ্যাম্পিয়ার ইনভার্স। ফর গ্যালভানোমিটার ভোল্টেজ সেন্সিটিভিটি কি? থিটা বাই V। তো V এর জায়গায় আমরা IR বসাবো। I হচ্ছে রেজিস্ট্যান্স অফ দ্য
গ্যালভানোমিটার, মুভিং কয়েল গ্যালভানোমিটার, এটা হবে রেডিয়ান ভোল্ট ইনভার্স। হ্যাঁ, এবার যেটা আমরা আলোচনা করেছিলাম যে থিটা যদি ছোট হয়, তাহলে কে যদি ছোট হয় তাহলে থিটার ভ্যালু লার্জ, তাহলে গ্যালভানোমিটার বিকাম মোর সেন্সিটিভ, গ্যালভানোমিটার অধিক সুবেদী হবে। তাহলে গ্যালভানোমিটারকে যদি অধিক সুবেদী হতে হয়, মোর সেন্সিটিভ হতে হয়, তাহলে কি হবে না কে এর ভ্যালুকে ছোট করতে হবে। তাহলে কে এর ভ্যালুকে ছোট করার জন্য বি এর ভ্যালু লার্জ হওয়া প্রয়োজন। তাহলে বি এর ভ্যালু লার্জ আমরা কি করব, আমরা আর আর্থ ম্যাগনেটিজমের উপর ভরসা করব না। তাহলে আর্থ ম্যাগনেটিজমের উপর ভরসা না করে আমরা কি করব না আর্টিফিশিয়াল ম্যাগনেটিক ফিল্ড কুড বি ইউজড, মানে হচ্ছে সেখানে একটা এক্সটার্নাল পোল পিস রেখে দেবো, পোল পিস রেখে দিলে সেখান থেকে ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণটা অনেক বেড়ে যাবে। দ্য ভ্যালু অফ এ অ্যান্ড এন শুড বি লার্জ, এ এবং এন এর ভ্যালুটা অনেক বাড়ানো যেতে পারে। এন মানে নাম্বার অফ টার্নস, এ মানে হচ্ছে এরিয়া, কিন্তু সেখানে একটা লিমিটেশনস আছে। যদি এদের ভ্যালুটা খুব বেশি বেড়ে যায় তাহলে তার ইনার্শিয়া প্রপার্টি বেড়ে যাবে, রেজিস্ট্যান্স বেড়ে যাবে। ইনার্শিয়া প্রপার্টি বেড়ে গেলে কি হবে, সে সহজে ডিফ্লেকশন করতে পারবে না, কারণ যার মাস বেশি তার ইনার্শিয়া প্রপার্টি কম, তাহলে তার ইনার্শিয়া বেড়ে যাবে, সেই জন্য সে খুব জলদি ঘুরতে পারবে না, এটা এক নম্বর। আর রেজিস্ট্যান্স বেড়ে গেলে হিটিং এফেক্ট বেড়ে যাবে, কয়েলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর দ্য ভ্যালু অফ সি শুড বি স্মল, সি এর ভ্যালুটাকে ছোট করা প্রয়োজন। এই সি ডিপেন্ড করে মেটেরিয়াল অফ দ্য ওয়্যার বা মেটেরিয়াল অফ দ্য স্ট্রিং। সেই জন্য আমরা কি করি, দড়িটাকে মানে যে সাসপেনশন ওয়্যারটাকে সেটাকে ফসফরাস ব্রোঞ্জ অ্যালয় দিয়ে তৈরি করি, কারণ ফসফরাস ব্রোঞ্জ অ্যালয় দিয়ে তৈরি করলে সেটা টেকসইও যেমন হয় তেমনি তার সি এর ভ্যালুটা অনেক ছোট হয়। এবারে অ্যামিটার। অ্যামিটার কি না, এই যে গ্যালভানোমিটারটাকে প্যারেন্ট ইনস্ট্রুমেন্ট বলা হয়। গ্যালভানোমিটার থেকে আমরা অ্যামিটার তৈরি করতে পারি, গ্যালভানোমিটার থেকে আমরা ভোল্টমিটার তৈরি করতে পারি। অ্যামিটারের রেজিস্ট্যান্স, আইডিয়াল অ্যামিটারের রেজিস্ট্যান্স হয় 0, কিন্তু বাস্তব ক্ষেত্রে তো 0 রেজিস্ট্যান্স করা যায় না, তো অ্যামিটারের রেজিস্ট্যান্স হচ্ছে ভেরি লো, অ্যান্ড এ ভেরি লো রেজিস্ট্যান্স শুড বি কানেক্টেড প্যারালাল টু দ্য গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারের সঙ্গে যে একটা প্যারালাল খুব ছোট্ট মানের একটা রেজিস্ট্যান্সকে লাগানো হয়। তোমরা হাফ ডিফ্লেকশন গ্যালভানোমিটার প্র্যাকটিক্যালটা হয়তো করেছো, সেই হাফ ডিফ্লেকশন গ্যালভানোমিটারের এই গ্যালভানোমিটারের সঙ্গে সিরিজ প্যারালাল কম্বিনেশন করে তোমরা অ্যামিটার বা ভোল্টমিটার কনভার্সন নিশ্চয়ই করেছো, তো বা করবে। তো এখানে এই যে গ্যালভানোমিটারটা রয়েছে, গ্যালভানোমিটারটার সঙ্গে প্যারালালে আমরা একটা রেজিস্ট্যান্স লাগালাম, এই রেজিস্ট্যান্সটা ডেফিনেটলি ভেরি স্মল, তো আই কারেন্ট যেতে পারে, কিন্তু গ্যালভানোমিটারের গ্যালভানোমিটার যে কারেন্টটাকে উইথস্ট্যান্ড করতে পারে মানে সহ্য করতে পারে সেটা হচ্ছে আইজি, হুইচ ইজ ভেরি মাচ লেস দ্যান আই। তাহলে বাকি কারেন্টটা অর্থাৎ আই মাইনাস আইজি কে আমরা আর এর মধ্য দিয়ে পাস করিয়ে দেবো, মানে শান্টিং করিয়ে দেবো। তাহলে এখানে এরা প্যারালাল রইল, প্যারালাল থাকার জন্য জি ইন্টু আইজি ইকুয়াল টু এস আই মাইনাস আইজি। আমার চাই হচ্ছে এস, এস মানে যে শান্টের রেজিস্ট্যান্স, যেটা এখানে আর আছে, শান্ট রেজিস্ট্যান্সটা চাই, তাহলে শান্ট রেজিস্ট্যান্সটা কত হবে, জি ইন্টু আইজি ডিভাইডেড বাই আই মাইনাস জি। তার মানে এই পরিমাণ রোধটাকে যদি আমরা প্যারালালে লাগালে দেন একটা গ্যালভানোমিটার অ্যামিটারে কনভার্ট করা যাবে। তবে একথা বলে রাখা ভালো যে আমরা কোনো একটা প্রোডাক্ট থেকে, মানে গ্যালভানোমিটার হতে পারে সেটা লো রেঞ্জ অ্যামিটার থেকে হাই রেঞ্জ অ্যামিটার হতে পারে, ভোল্টমিটার লো রেঞ্জ থেকে অ্যামিটারে আমরা যাতে কনভার্ট করবো সেইটা আমার কাছে ইম্পর্টেন্ট। আমরা যখনই কোনো জিনিসকে, কারণ বেসিক্যালি সবাই হচ্ছে গ্যালভানোমিটারের পার্ট, গ্যালভানোমিটার থেকেই এদেরকে তৈরি করা হয়েছে, তাহলে আমরা যখন অ্যামিটার তৈরি করব তখন কি করব, তখন যে যন্ত্রটা আমার কাছে আছে সেটা কিন্তু আলটিমেটলি গ্যালভানোমিটার থেকেই তৈরি হয়েছে, তাহলে সেখানে একটা প্যারালালে শান্ট আমরা জয়েন করব। এবারে এসো ভোল্টমিটার। রেজিস্ট্যান্স অফ দ্য ভোল্টমিটার ইজ ভেরি হাই। থিওরিটিক্যালি বা আইডিয়ালি ভোল্টমিটারের রেজিস্ট্যান্স হয় ইনফাইনাইট, কিন্তু সেটা তো আমরা বাস্তবে করতে পারি না, তো আমরা বলি এর রেজিস্ট্যান্স হচ্ছে ভেরি হাই। আর কি হয় না, গ্যালভানোমিটারের সঙ্গে সিরিজে আমরা একটা ভেরি হাই রেজিস্ট্যান্স লাগাই।
এবার এখানে এই সার্কিটে দেখো গ্যালভানোমিটার উইথস্ট্যান্ড করে আইজি কারেন্ট, তা আই সিরিজ মানে সবার মধ্যে দিয়ে সেম কারেন্ট যাবে, তাহলে আইজি জি এর মধ্যে দিয়েও গেল আবার আর এর মধ্যে দিয়েও গেল, তাহলে এখানে টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স যেটা আমাদের মাপতে হবে সেটা হচ্ছে ভি, ভি ইকুয়াল টু আইজি ইন্টু জি প্লাস আর ইন্টু আইজি, সো আর ইকুয়াল টু ভি মাইনাস আইজি ইন্টু জি ডিভাইডেড বাই জি। এবার ধরো কতগুলো নিউমেরিক্যাল সেকশন পড়ি। দ্য triangular loop of side A carries current I. It is placed in a magnetic field B such that the plane of the loop makes an angle 30 degree with the direction of B, the torque acting on the loop. তো টর্ক মানে কি, M ক্রস B, আমি বলেছিলাম যে amount of torque বা value of torque doesn't depend on the shape of the coil, তাহলে M ক্রস B মানে হচ্ছে M B ইন্টু সাইন থিটা, এম এম মানে হচ্ছে এন আই এ, এখানে একটাই টার্ন সেই জন্য আই এ বি সাইন থিটা, তাহলে আই √3/4 এ স্কোয়ার, কারণ এটা হচ্ছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, বি ইন্টু সাইন 30 মানে হচ্ছে হাফ, তার মানে এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো √3/8 আই এ স্কোয়ার বি। এইটা এসো, a conducting wire bent in the form of a parabola, parabolar equation দিয়ে দিয়েছে y square equal to 2x, carries a current I equal to 2 ampere as shown in the figure. The wire is placed in a uniform magnetic field B equal to minus 4k Tesla, that is, it is acting along the negative z axis. The magnitude of the force on the wire ইন নিউটন, নিউটনে এর ওপর কত ফোর্স অ্যাক্ট করছে, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2x, ফাইন, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2x, অ্যাট এক্স ইকুয়াল টু 2 ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, তার মানে দেখো বলছে কি যে এই যে প্যারাবোলাটা আমরা তো এখানে বলেছে ফোর্স অন দ্য ওয়্যার ইন নিউটন, এই যে পয়েন্টটা কত না, এই পয়েন্টটা হচ্ছে 2, এই পয়েন্টটা হচ্ছে 2 at x equal to 2, এখানেই আমাদের কিন্তু as shown in the figure মানে এখানে আমাদের এইখানটায় এই জায়গাটায় কিন্তু আমাদের ফোর্সটা বের করতে হবে, তাহলে x equal to 2 হলে y square equal to 4, তাহলে y square যদি 4 হয় তাহলে y equal to plus minus 2, তাহলে the effective length কত, a আর b, তার মানে এখানে +2 এখানে -2, কোঅর্ডিনেট দুটো পাওয়া গেছে, তাহলে এফেক্টিভ লেন্থ কত, -4j, ফাইনাল -4j কেন না, আমরা তো লেন্থটা মাপবো এই দিকে, -4j, দিস ইজ ওয়াই অ্যাক্সিস, দিস ইজ -4j হ্যাড, অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড আছে -4k টেসলা, এটা আমাদের বলে দিয়েছে, তাহলে ফোর্সটা কি হবে, আই এল ক্রস বি, তাহলে এল এর জায়গায় লিখলাম -4j আর এর জায়গায় লিখলাম -4k, তাহলে এটা হয়ে গেল 4 4 16 into 2 32, আর j cross k, j minus will make plus, so j cross k means I, so 32 I hat will be the magnitude of force. এখানে কি বলা আছে, একটা স্কোয়ার লুপ ABCD carrying a current I placed near and coplanar with a long straight conductor XY carrying current I. The net force on the loop will be, তাহলে এইখানে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে আর এখানে কি আছে, এখানে একটা কয়েল আছে, তাহলে এখানে no force will act along BC and AD, BC আর AD এর ওপর কোনো ফোর্স অ্যাক্ট করবে না, কারণ এই যে কয়েলটা এই একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, তো ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলে সেটা কোথায় হবে, ম্যাগনেটিক ফিল্ড যদি আমরা এরম জায়গায় কোনো একটা পয়েন্ট নিই তাহলে সেটা হচ্ছে কি, সেখানে এই বিসি আর ডিএ কোনো রকম ফোর্স তৈরি করতে, কারণ এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড যেদিকে আছে সেই দিকেই রয়েছে, তাহলে বাকি এ একটা করবে, এ হচ্ছে প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এ হচ্ছে প্যারালাল, এই যে বিএ একটা প্যারালাল আর এটাও একটা প্যারালাল সাইড, কিন্তু কারেন্ট যাচ্ছে অপোজিট দিকে, তাহলে দুটো ফোর্স হবে, তাহলে ফর্মুলা কি, μ0/4π
টু আই আই আর ডিস্টেন্সটা কত L/2 ইন্টু এল, কারণ এর সাইডটা হচ্ছে এল, এর সাইডটা হচ্ছে এল, আর টু আই আই আর এই ডিস্টেন্সটা কত এল আর L+2 মানে 3L/2, তার সঙ্গে হচ্ছে এল। তাহলে এটাকে হিসেব করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে F equal to 2 μ0 capital I small I divided by 3 pi। এইটা গ্যালভানোমিটার থেকে তোমাকে তৈরি করতে বলেছে, যে গ্যালভানোমিটারটাকে তোমাকে এমনভাবে ম্যানুফ্যাকচার করতে হবে যে 1.8 অ্যাম্পিয়ার কারেন্টকে মাপতে পারে। তাহলে 1.8 অ্যাম্পিয়ার কারেন্টকে মাপতে পারে মানে তাকে অ্যামিটারে কনভার্ট করতে হবে। তাহলে তার সঙ্গে একটা স্মল রেজিস্ট্যান্স শান্ট আমি লাগালাম। তো শান্ট যদি লাগাই, এ ম্যাক্সিমাম 0.2 অ্যাম্পিয়ার কারেন্টকে উইথস্ট্যান্ড করতে পারে। তাহলে এর মধ্যে দিয়ে গেল 0.2 অ্যাম্পিয়ার। টোটাল কারেন্ট আমাদের মাপতে হবে কত? 1.8 অ্যাম্পিয়ার। তাহলে 1.8 অ্যাম্পিয়ারের থেকে 0.2 মাইনাস হলে বাকি কারেন্টটুকু আমাকে শান্ট দিয়ে পাস করিয়ে দিতে হবে। তাহলে এরা প্যারালাল। তাহলে S ইন্টু 1.6, আর এখানে 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 এটা হচ্ছে 10 আর এর সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে 0.2। সো ইউ উইল গেট S equal to 2 divided by 1.6 মানে 5/4 মানে 1.25 ওহম। তাহলে 1.25 ওহম should be connected in parallel। এবার দেখো একটা ভোল্ট মিটার বানাতে হবে। ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স হচ্ছে অ্যামিটারের রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম। ইট ইজ কনভার্টেড ইনটু ভোল্ট মিটার। ওই যেটা আমি বলছিলাম যে সমস্ত যন্ত্রেরই মাদার এলিমেন্ট হচ্ছে কি না, মাদার এলিমেন্ট হচ্ছে কিন্তু গ্যালভানোমিটার। তো আমি কিসে কনভার্ট করছি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর আস। কিসে কনভার্ট করছি, এখানে আমাদের কি করতে হবে না, এখানে বলেছে যে এর রেঞ্জ হচ্ছে 0 to 10 ভোল্ট, মানে এই যে ভোল্ট মিটারটার রেঞ্জ হচ্ছে 0 to 10 ভোল্ট, and a resistance 998 is connected in series। আর full scale deflection current, what is the full scale deflection current of the ammeter, মানে একে অ্যামিটারে কনভার্ট করব যে অ্যামিটারে ফুল স্কেল ডিফ্লেকশন কত দেবে। মানে এই জিনিসটাকে যদি আমরা অ্যামিটার হিসেবে ইউজ করি তাহলে এ ফুল স্কেল ডিফ্লেকশন কত দেবে, মানে হচ্ছে এই কারেন্টটা ম্যাক্সিমাম কতটা কারেন্ট এই যন্ত্রটা উইথস্ট্যান্ড করতে পারে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো এর রেজিস্ট্যান্স 2, এর রেজিস্ট্যান্স 998, তার মানে এটা টোটাল রেজিস্ট্যান্স হলো এইটা ইন্টু আই। তাহলে ভোল্ট মিটারের রেঞ্জ কত ছিল? 0 থেকে 10 ভোল্ট, তার মানে এই গোটাটার ভোল্টেজ হবে 10 ভোল্ট। তাহলে দিস ইজ 10, সো এটা হবে I equal to 10 into 10 to the power minus 3 অ্যাম্পিয়ার, মানে 10 মিলি অ্যাম্পিয়ার। এখানে কি বলা আছে, একটা কারেন্ট I1 carrying wire AB placed near another long CD current carrying wire I2 as shown in the figure. It is free to move. The wire AB will have, বলে আমাকে চারটে অপশন দেয়া আছে। এখানে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে, এইটা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে, কিন্তু এখানে বলেছে যে এই যে এবি তারটা এটা ফ্রি টু মুভ, এবি তারটা ঘুরতে পারে। তাহলে হিয়ার দ্য ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড বাই দ্য I2 কারেন্ট অন এবি ওয়্যার ইজ ডাউনওয়ার্ড। পরিষ্কার ব্যাপার, থাম্ব রুল অ্যাপ্লাই করে এবির উপর ধাক্কা মারো, ধাক্কা মারলেই দেখবে এটা হচ্ছে ইনওয়ার্ড মানে ডাউনওয়ার্ড। And also it is not constant throughout the length AB, কারণ অবভিয়াসলি এখানে হলে ডিস্টেন্সটা যতটা হবে, এখানে হলে ডিস্টেন্স আরেকটা হবে, বি হলে ডিস্টেন্স আরেকটা হবে। তাহলে এখানে কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড কিন্তু এবির উপর অ্যাক্ট করবে না, কারণ ম্যাগনেটিক ফিল্ড ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। সো ইট হ্যাজ ট্রান্সলেটরি মোশনও থাকবে, কারণ একে রিপেলও করবে, সেই জন্য দূরে চলে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই যে ম্যাগনেটিক ফিল্ডগুলো ডিফারেন্ট থাকবে, এই জন্য একটা টর্ক তৈরি হবে, ফলে রোটেটরি মোশনও তৈরি হবে। তার মানে এখানে ট্রান্সলেটরি মোশনও তৈরি হবে অ্যাজ ওয়েল অ্যাজ রোটেটরি মোশনও তৈরি হবে। এখানে দেখো বলা হয়েছে যে একটা স্কোয়ার লুপ আছে, স্কোয়ার লুপ, এই যে স্কোয়ার লুপটা রয়েছে সে কি করেছে না ওয়াইজেড প্লেনে
এক্স অ্যাক্সিসের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাহলে এখানে ম্যাগনেটিক মোমেন্ট আমাদের কাছে জানতে চেয়েছে। তো ম্যাগনেটিক মোমেন্ট কি? এন আই এ ভেক্টর, এ হ্যাট, কারণ ম্যাগনেটিক মোমেন্ট একটা ভেক্টর। তো আমরা কি করব দেখো, এখানে এরিয়া ভেক্টরটা বের করতে হবে। এরিয়া ভেক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরিয়া ভেক্টর বের করার জন্য এই যে এর যে এটাকে যদি তুমি লেংথ বলো, লেংথটা তো জেড অ্যাক্সিস বরাবর আছে, এটা নিয়ে আমাদের চিন্তার কিছু নেই। কিন্তু এই যে উইথটার একটা অ্যাঙ্গেল করে আছে, এটা না আছে এক্স অ্যাক্সিসে, না আছে ওয়াই অ্যাক্সিসে, না আছে জেড অ্যাক্সিসে, তাহলে একে আমরা কম্পোনেন্টে ভাঙবো। তাহলে কম্পোনেন্টে যদি ভাঙি, সাইড 2 মিটার বলেছে, তাহলে এটা হবে 2 মিটারের কস 30, এটা হবে 2 মিটারের সাইন 30, এটা হবে কে হ্যাট, এটা হবে আই হ্যাট। তাহলে দেখো, এটা হচ্ছে আই হ্যাট আর এটা হচ্ছে কে হ্যাট। এইটাই তো ইউনিট ভেক্টর, কারণ এই ভেক্টরটাই তো হচ্ছে, এইটাকে যখন আমরা কম্পোনেন্টে ভাঙছি, এই যে এইটা আর এইটাকে কম্পোনেন্টে ভাঙছি, তাহলে এটা কত? সাইন 30, সাইন 30 মানে হাফ ইন্টু আই হ্যাট। আর এখানে একে ভাঙছি মানে √3/2 কে হ্যাট, রাইট? তাহলে এখানে কারেন্ট কত বলেছে? 1/2 অ্যাম্পিয়ার। তাহলে 1/2 অ্যাম্পিয়ার চলে গেল। এ বলেছে 2 মিটার, তার মানে 2 স্কোয়ার। আর তার সঙ্গে এরিয়া ভেক্টর আমার চাই। তাহলে এরিয়া ভেক্টর মানে হচ্ছে এই দুটো ভেক্টর, এই যে এই ভেক্টরটা, এই সাইডটা, অর্থাৎ এরিয়া ভেক্টর মানে কিন্তু এই দুটো ভেক্টর। তার মানে এটাকে তুমি যদি মাল্টিপ্লাই করো, তাহলে এই রেজাল্টটা তোমার আসবে। অনেকগুলো অঙ্ক করিয়ে দিলাম, অনেকগুলো অঙ্ক, এরকম আরও অঙ্ক করবে, অঙ্কের ক্লাসও হয়তো আবার হবে। তো তোমরা খুব ভালো করে পড়ো, আর তোমাদের যে টেক্সচুয়াল বই আছে, সেই টেক্সচুয়াল বই থেকে অঙ্কের অনেক অনুশীলন করো। যদি কোনো সমস্যা হয়, তোমরা মেসেজ সেকশনে লিখে জানাতে পারো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।